নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমেরিকা এবং ইরানের মধ্যে চলা দীর্ঘদিন ধরে চলা এক মাসের ওপরে সময় ধরে এই যুদ্ধে একটা সিজ ফায়ার বা অফিসিয়াল যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। এবার থাম্বনেলের লাস্টের লাইনটা আগেই বলে নি যে এর পর কে কি ঘুঁটি সাজাচ্ছে সেটা কিন্তু এই মুহূর্তে অনুমান করা খুব কঠিন, কারণ সিজ ফায়ার আপাতত ঘোষণা হয়েছে 15 দিনের জন্য বা 2 সপ্তাহের জন্য। এই 2 সপ্তাহে শক্তি সঞ্চয় করে পুনরায় যদি সিজফায়ার আলোচনা ঠিক দিকে না চলে তো আমেরিকাও পাল্টা অ্যাটাক করতে পারে, ইরানও পাল্টা যে সমস্ত গালফ কান্ট্রিজে অ্যাটাক চালাচ্ছিল সেগুলোও করতে পারে। তার পূর্ণ সম্ভাবনা তো থাকছেই, কিন্তু এই মুহূর্তে অ্যাজিউম করার মতো কোনো কিছু মুভমেন্ট অন্তত দুটো দেশের তরফ থেকেই দেখা যাচ্ছে না। তো আমরা মূলত আলোচনাটা আজকে যেটা রাখবো সেটা হচ্ছে এই যে সিজফায়ার, কিভাবে এই সিজফায়ারে পৌঁছানো গেল, এরপর এই সিজফায়ারের ইম্প্যাক্ট কি আছে অবশ্যই ভারতবর্ষের দিকে অনেক বেশি করে। তো চলুন, এবং যুদ্ধটা চলাকালীন সময়ও ভারতবর্ষের ওপর আলটিমেট কি ইম্প্যাক্ট ঘটেছে সেটা এবার যুদ্ধ যখন থেমে এসছে আমরা বলতে পারি, তখন আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারি। চলুন এক এক করে শুরু করা যাক। তো প্রথম পেজেই আমি যেটা রেখেছি যে পৃথিবীর সমস্ত নিউজ পেপারের আজকে সারাদিনেরই হেডলাইন সিজ ফায়ার, সিজ ফায়ার, সিজ ফায়ার। এবার এরপর আমি যে 10-12টা পেজ পরপর যাব সেখানে কোনোটা আমি আর নিউজ পেপারের কাটিং নিয়ে আসিনি, একেবারে অথেন্টিক যে জায়গাগুলো ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, ইরানের অফিসিয়াল গভর্নমেন্টের পোস্ট, আমরা সেগুলোই দেখব এবং সেখান থেকে যে ইঙ্গিতগুলো পাওয়া যাচ্ছে সেই ইঙ্গিতগুলোকে আমরা ডিকোড করতে চেষ্টা করব। শুরু করা যাক। কি ঘটল? প্রথমে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 3 দিন আগে তিনি একেবারে গালিগালাজ করতে শুরু করলেন। একটা দেশের প্রেসিডেন্ট তিনি অফিসিয়ালি গালি দিচ্ছেন, অশ্লীল শব্দ ব্যবহার করছেন, এটা সেই মানুষটা এবং সেই দেশটার ইন্টারন্যাশনাল স্ট্যাচারকে কতটা নামিয়ে দিতে পারে সেই চিন্তাভাবনা তো এনার নেই। যাই হোক, ইনি লিখলেন টিউসডে উইল বি পাওয়ার প্ল্যান্ট ডে। 3 দিন আগে লিখছেন, ঠিক আছে, যে মঙ্গলবার পুরো পাওয়ার প্ল্যান্ট ডে হবে অ্যান্ড ব্রিজ ডে। তো ব্রিজ আর পাওয়ার প্ল্যান্ট ইরানে যা আছে সব কিছুকে উড়িয়ে দেব আমরা। কি বলছেন উনি লাস্ট লাইনে? উনি লাস্ট লাইনে বলছেন, মার্জনা করবেন, পড়ছি, ওপেন দ্য ফাকিং স্ট্রেট ইউ ক্রেজি বাস্টার্ডস, অর আমরা তোমাকে শেষ করে দেবো, এরকম ব্যাপার। হরমুজ স্ট্রেট ওপেন করার জন্য এই ভাষায় ইরানকে ডোনাল্ড ট্রাম্প ধমকি দিচ্ছেন। এবার ইরান কি করছে? ইরান দেশটা যেভাবে আমেরিকাকে হ্যান্ডেল করে গেল, এটা পরবর্তীকালে ইন্টারন্যাশনাল পলিসি এবং যুদ্ধের যে আমরা কেস স্টাডিগুলো করব সেই কেস স্টাডিতে অন্যতম একটা চ্যাপ্টার হিসেবে ফর শিওর অ্যাড হবে। ইরান অ্যাম্বাসি ইন জিম্বাবুয়ে তারা রিপ্লাই করছে, উই হ্যাভ লস্ট দ্য কিজ। বলেছে না যে স্ট্রেট খুলে দাও, হরমুজ প্রণালীটাকে ওপেন করে দাও, এরা ওখানে ব্যঙ্গ করছে, বলছে আমরা চাবি হারিয়ে ফেলেছি, কি করে খুলবো। মানে ডোনাল্ড ট্রাম্প যখন মারাত্মক রেগে আছে তখন এরা এরকম কুল মাইন্ডে ডোনাল্ড ট্রাম্পকে উত্তক্ত করে যাচ্ছে, আলাদাই কৌশল এদের। নেক্সট ডোনাল্ড ট্রাম্প দুদিন আগে উনি টুইট কি করলেন, যেটা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, টিউসডে 8 PM ইস্টার্ন টাইম, না এটা নিয়ে ভিডিও করিনি, এর আগেরটা নিয়ে ভিডিও করেছিলাম। উনি একদম পরিষ্কার জানিয়ে দিলেন জাস্ট এইটুকু, যে মঙ্গলবার ইস্টার্ন টাইম রাত 8টা মানে পুরো ইরান ফিনিশ হয়ে যাবে। এহেন ধমকি, জাস্ট এইটুকু লাইন সারা পৃথিবী বুঝে গেল যে কি বলতে চাইছে, কি ঘটতে চলেছে। ইরান অফিসিয়ালি কি লেভেলে ট্রোল করেছে ডোনাল্ড ট্রাম্পকে, লিখছে 8 PM ইজ নট দ্যাট গুড, কুড ইউ চেঞ্জ ইট টু বিটুইন 1 and 2 PM or if possible 1 and 2 AM। মানে এইভাবে কেউ ডোনাল্ড ট্রাম্পকে বুলি করতে পারে, ট্রোল করতে পারে, মজা ওড়াতে পারে পাতি বাংলায়, চিন্তা ভাবনার বাইরে। দিয়ে লাস্টে ডোনাল্ড ট্রাম্প যেরকম লেখে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, ওই লেখাটা লিখেও আবার ব্যঙ্গ করছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ইম্পর্টেন্ট ম্যাটার। যা আপনাকে কেউ বলছে রাত 8টায় মারতে আসবো, তাকে আপনি বলছেন ভাই এই রাত 2টো নাগাদ আসবে, আমার একটু ভালো হয়, ওই সময় আসলে ঘুমাবো তো রাত 8টায়।
এহেন অবস্থা যখন চলছে, টুইটারে মারাত্মক লড়াই এবং পাল্টা মজার প্রত্যুত্তর, সেহেন সময় ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ফুল অ্যান্ড ফাইনাল যে মেসেজটা এলো ঠিক 23 ঘন্টা আগে এখন থেকে, কি এলো? এই গোটা জায়গাটার দুটো লাইন জাস্ট আমি আন্ডারলাইন করেছি, ইম্পর্টেন্ট জায়গা যেগুলো আমাদের ডিকোড করতে হবে। আ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট। আজকে একটা গোটা সভ্যতার মৃত্যু হবে। মানে সারা পৃথিবী কাউন্টডাউন করতে শুরু করে দিয়েছিল, এ কি নিউক্লিয়ার অ্যাটাক করবে ইরানের ওপর? এবং লাস্টে লিখছেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন বাট ইট প্রবাবলি উইল। আমি চাই না এটা ঘটুক, কিন্তু সম্ভবত এটাই হবে। এটা কিছুই না যেটা আমরা অনেক সময় আলোচনা করি, যে যুদ্ধের সময় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার, সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করা অপোনেন্টের ওপর। ইরানের ওপর এই প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে, ট্রুথ সোশ্যাল মিডিয়ায় করে গেছেন যে আজকে গোটা দেশকে তোমাদের ধ্বংস করে দেব। ঠিক এই সময় পাকিস্তানকে কি হিসেবে রেখে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প? এটা আজ থেকে আমরা 9 করে 7-8 মাস আগে থেকে আলোচনা করছি, যে ইরান যুদ্ধে পাকিস্তানকে অত্যন্ত দরকার আমেরিকার। পাকিস্তানের গ্রাউন্ড দরকার হতে পারে, আর্মি দরকার হতে পারে, এয়ার বেস দরকার হতে পারে, সার্ভেলেন্স সিস্টেম দরকার হতে পারে। আবার পাকিস্তানকে এই রকম কোট আনকোট ডক্টর জয়শঙ্করের ভাষায় দালাল হিসেবেও দরকার হতে পারে। কারণ পাকিস্তানকে রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, যে যা বলবো, যেভাবে বলবো ভাই, ইরানের সঙ্গে ওই কাজটা তোমায় করে দিতে হবে। আমি আসছি। তার আগে আপনাদের একটা গল্প বলে নি, দেন এটা সুন্দরভাবে বুঝতে পারবেন। খুব সম্ভবত মনোরঞ্জন ব্যাপারী বা কারোর একটা ইন্টারভিউতে কোনো টিভি চ্যানেলে আমি শুনেছিলাম যে গুন্ডারা, লোকাল যে গুন্ডা মস্তান হয় না, ফুটো মস্তান টাইপের, তারা একজন দাদা হয়, দাদা গুন্ডা, আর 3-4 জন হয় চেলা চামুন্ডা গুন্ডা। তো দাদা গুন্ডা চেলাগুলোকে বলে রাখে যে আমি একটা ছুরি বা ভজালি কিছু নিয়ে তেরে তেরে যাব, যার সঙ্গে ঝামেলা হবে তার দিকে, আর তোরা আমাকে আটকাবি। দাদা দাদা মারবে না দাদা, মেরো না মরে যাবে। আর ওকে বলবি পালা পালা পালা, জীবন নিয়ে পালা, দাদা নয় মেরে দেবে, একদম গলা কেটে ফেলে দেবে। এবার দাদা জানে যে বাই চান্স যদি ছুরিটা বসিয়ে দিই ওর গলায়, তারপর পুলিশ এসে আমায় 14 বছর জেল খাটাবে। তো ছুরি বসানো তো যাবে না, কিন্তু লোককে এমন একটা ফিল দিতে হবে যে আমি এনি টাইম ছুরি বসিয়ে দিতে পারি, পুলিশ টুলিশ কাউকে আমি মানি না। আর আমার লোককেই বলা থাকবে তোরা কিন্তু আমায় আটকাবি, ভাবটা যেন হয় আমি তো এক্ষুনি মেরে দিতে পারি, খালি এরা আটকাচ্ছে তাই। আর ওদের বলবি, ভয় দেখাবি যে দাদা কিন্তু মেরে দেবে, পালাও পালাও, যাতে করে গিয়ে আবার লোককে আমি বলবো পালিয়ে গেল, না হলে তো মেরেই দিতাম পুরো, আজকে বেঁচে ফিরতো না। এইবার দেখুন এই গল্পটার সঙ্গে এটাকে বসান। দাদা গুন্ডা হচ্ছে আমেরিকা, চালাচামুন্ডা গুন্ডা হচ্ছে পাকিস্তান, মারতে যাচ্ছে পালা পালা করে ভাগাচ্ছে সেটা হচ্ছে ইরান। ডোনাল্ড ট্রাম্প লিখছে, বেসড অন কনভারসেশনস উইথ প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ অ্যান্ড ফিল্ড মার্শাল আসিম মুনির, এদের দুজনের সঙ্গে আমার কথা হলো। দে রিকোয়েস্টেড, ওরা আমাকে অনুরোধ করলো, ওরা আটকালো আমায়, দাদা মারবেন না, দাদা মারবেন না, দ্যাট আই হোল্ড অফ দ্য ডিস্ট্রাকটিভ ফোর্স বিং সেন্ট টুনাইট টু ইরান। আমি আজ রাতে যে ডিস্ট্রাকটিভ ফোর্স পাঠাচ্ছিলাম ইরান ধ্বংস করে দিতে, আমি যেন সেটা না করি। আর অবশ্যই ইরান কি করবে তার বদলে? কমপ্লিট, ইমিডিয়েট অ্যান্ড সেফ ওপেনিং অফ দ্য স্ট্রেট অফ হরমুজ। এগুলো বড় হাতের, আমি আসছি এটা ডিকোডে। I agree to suspend the bombing and attack of Iran for a period of 2 weeks. 2 সপ্তাহের জন্য আমি পাকিস্তানের রিকোয়েস্টে থামালাম। রিকোয়েস্ট পাকিস্তানের নয়, পাকিস্তানকেই আমেরিকা শেখানো, ভাই আমি বলবো মারছি, মারতে তো পারবো না, কারণ বাই চান্স একবার নিউক্লিয়ার বোম ফেলে দিলে গোটা পৃথিবী আমার এগেনস্টে চলে যাবে। এবং রাশিয়ার কাছে নিউক্লিয়ার উইপেন আছে, নর্থ কোরিয়ার কাছে নিউক্লিয়ার উইপেন আছে। এখন আর 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে না যে জাপানের ওপর নিউক্লিয়ার বোম ফেলে দিলাম আর পৃথিবীতে কারোর কাছে কিছু নেই। তো আবার আমি আমেরিকা, আমার সম্মান রাখতে হবে, তো আমি বলবো আমি মারছি। পাকিস্তান তুই আমাকে আটকাবি, লোককে দেখাবি যে আমরা আটকে দিলাম আমেরিকাকে, আর ইরানকে বলবি ভাই বোম পড়বে প্লিজ 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 পালা, দাদা রেগে গেছে।
বোঝা যাচ্ছে গোটা ঘটনাটা? এবার এখান থেকে দুটো তিনটে জিনিস ডিকোড করার আছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রাইম মিনিস্টার এবং ফিল্ড মার্শালের নাম একসঙ্গে নিলেন, এটা সবসময় হয়েছে, এবারেও হয়েছে। কখনো ভারতের ক্ষেত্রে এটা দেখেছেন? শুধু ডোনাল্ড ট্রাম্প না, পৃথিবীর অন্য কোনো দেশের কোনো নেতা ভারতবর্ষের সিডিএস এর নাম নিচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে? নো। তার কারণ আবারও পাকিস্তানের ইন্টারনাল পাওয়ার স্ট্রাকচার এখান থেকে বোঝা যায়। আর্মির এতটাই প্রভাব, ডোনাল্ড ট্রাম্পের কাছেও ক্লিয়ার যে পিএম এর নাম নেবে তো আর্মি চিফেরও নাম নিতে হবে, দেশের মানুষকে দেখাতে হবে আর্মির কতটা প্রভাব। সেকেন্ড, কমপ্লিট ইমিডিয়েট সেফ ওপেনিং স্ট্রেট অফ হরমুজের বড় হাতের লেখা, যেটা আমরা বারবার আলোচনা করছিলাম যে আমেরিকার ওপর এই প্রেসারটা সারা পৃথিবী থেকে আসছে যে হরমুজ প্রণালী বন্ধ, যার ফলে আমাদের দেশের সব দেশের এনার্জি ক্রাইসিস তৈরি হয়ে যাচ্ছে। আমেরিকার কাছে মেন উদ্দেশ্য কি? হরমুজ প্রণালী খোলা। কেন? আমেরিকার মতো স্বার্থপর দেশ হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কি যাতায়াত করে? কিছুই না, অলমোস্ট আমেরিকার কিছুই সমস্যা হবে না। কিন্তু আমেরিকার ওপর রয়েছে ইন্টারন্যাশনাল প্রেসার। হরমুজ প্রণালী সেই জন্য আমেরিকার এতটা প্রাথমিকতা পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইটুকু যদি আমরা বুঝে যাই, এরপর আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের আবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট যে বিশ্ব শান্তির জন্য বিশাল বড় দিন আজকে, ইরান ওয়ান্টস ইট টু হ্যাপেন। ইরান চেয়েছে বলে হয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চায়নি। প্রথমে পাকিস্তান চাইলো বলে উনি ছেড়ে দিলেন, আর এবারে ইরান চাইলো বলে উনি ডিল করলেন। ডোনাল্ড ট্রাম্পের কোনো ইকোনমি ক্ষতি হয়নি, ডোনাল্ড ট্রাম্পদের কোনো বেইজ্জতি হচ্ছে না, আমেরিকাতে কোনো ইনফ্লেশন হচ্ছে না, আমেরিকাতে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে না, আমেরিকার ওপর ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হচ্ছে না, কিছুই হচ্ছে না নাকি? খালি পাকিস্তান রিকোয়েস্ট করলো আর ইরান চাইলো বলে ডোনাল্ড ট্রাম্প এটা করলেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এইবার আবার দেখুন, ডোনাল্ড ট্রাম্প এখানে ক্লিয়ারলি বলছে যে আমেরিকার চেষ্টা থাকবে দ্রুত স্ট্রেট অফ হরমুজে ট্রাফিক বিল্ড আপ করতে, যাতে স্ট্রেট অফ হরমুজে জাহাজের সংখ্যা বাড়ে, আবার আগের মতো হয়। কেন? আমেরিকার কি স্বার্থ স্ট্রেট অফ হরমুজ নিয়ে? যুদ্ধের যে গোল ছিল আমেরিকার, যে এই যুদ্ধ থেকে আমরা এই গোল অ্যাচিভ করব, সেখানে তো কোথাও স্ট্রেট অফ হরমুজ নিয়ে কোনো চিন্তা ভাবনা কখনোই ছিল না। কারণ আমেরিকার ওপর তাহলে কি লেভেলের ইন্টারন্যাশনাল প্রেসার আসছে, এবং আমেরিকার যারা অ্যানালিস্ট তারা কি ফিউচার দেখতে পাচ্ছে যে যদি আমাদের এই যুদ্ধ থেকে পৃথিবীর এতগুলো দেশের ক্ষতি হয়, এবার নেক্সট 5 থেকে 10 বছরে এই সমস্ত দেশগুলো আমাদের সঙ্গে কোথাও না কোথাও গিয়ে কোঅপারেট করবে না, নন কোঅপারেশন শুরু করে দেবে এবং আমাদের এগেনস্ট লবিতে চলে যাবে। তো জিওপলিটিক্যালি আমেরিকার একটা বড় সংকট এটা হয়েছিল, স্ট্রেট অফ হরমুজ না খুলতে পারলে লোকজন এবার আস্তে আস্তে আমেরিকান লবি থেকে সরে যাবে। আমেরিকার ওপর এই প্রেসার এটা অত্যন্ত দরকারি জিনিস, না হলে ওই ওদের 1 নাম্বার জায়গায় থেকে দাদাগিরি দেখানো সেটা চেক অ্যান্ড ব্যালেন্স হতো না, আরো বেড়ে যেত। আরো ডোনাল্ড ট্রাম্প মনে করতো আমিই পৃথিবীর শেষ কথা। কি বলছে আমেরিকা এরপর? ইরান ক্যান স্টার্ট দ্য রিকনস্ট্রাকশন প্রসেস। 82,000 বিল্ডিং ক্ষতিগ্রস্ত ইরানে, ড্যামেজ অর ফুললি ডেমোলিশড। তো বলছে ইরান এবার স্টার্ট করতে পারে রিকনস্ট্রাকশন প্রসেস, আমেরিকা আর অ্যাটাক করবে না। অ্যান্ড এখানে আমেরিকা এটাও বলে দিচ্ছে যে আমেরিকা কিন্তু ইরানের আশেপাশে হ্যাঙ্গিং অ্যারাউন্ড, ঘোরাঘুরি করতে থাকবে, কোথাও যদি বেচাল দেখে আবার অ্যাটাক। তো যুদ্ধ এই রকম শর্তের মাধ্যমে শেষ হচ্ছে। এবং এতক্ষণ আমরা ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল পোস্ট দেখলাম, এবার যদি আমরা ইরানের অফিসিয়াল পোস্ট দেখি, যে ইরান এতদিন বলছিল যে পাকিস্তানের সঙ্গে আমরা কোনো আলোচনা করছি না, আমাদের সঙ্গে আমেরিকার কোনো আলোচনা হচ্ছে না। কি বলছিলাম আমরা? এটা এই জন্য ওরা বলছে যাতে যখনই নেগোসিয়েশন হবে ইরানের মানুষের ফিল হবে আমরা হেরে গেলাম, আমাদের লিডারশিপ নেগোসিয়েশন টেবিলে বসতে বাধ্য হলো। এই জন্য ইরান ডিনাই করছিল যে আমরা নেগোসিয়েট করছি না।
কিন্তু অফিসিয়ালি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি কথা হয়েছে সে তো আর আমরা জানবো না। ইরান বাধ্য হলো লিখতে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আর ফিল্ড মার্শালের টায়ারলেস এফোর্টের ফলে এই যুদ্ধ বন্ধ হচ্ছে। টায়ারলেস এফোর্ট মানে অনেক দিন ধরে দিনরাত পরিশ্রম করে চেষ্টা করে এটা করলো। তাহলে দুদিন আগেই বলছিল কেন ইরান যে না না কোথায় কি আলোচনা, আমরা তো জানি না আলোচনা? তার কারণ যাতে নিজের দেশের জনগণের মনোবল নষ্ট না হয়। আমরা এটা 2-3 দিন আগেও আলোচনা করেছি, আজকেও আমরা আলোচনা করছি। লাস্টে এসে মানতে হলো ইরানকে। এবং এবং ইরান নিজের দেশের বেসিক মনোবল ঠিক রাখার জন্য লিখছে অফিসিয়াল জায়গায়, কনসিডারিং দ্য রিকোয়েস্ট বাই দ্য ইউএস ফর নেগোসিয়েশন। তো আমেরিকা লিখছে ইরান চেয়েছে বলে পাকিস্তান রিকোয়েস্ট করেছে বলে হচ্ছে, ইরান লিখছে আমেরিকা রিকোয়েস্ট করেছে বলে হচ্ছে। দুজনেই বলছে আমি তো হারিনি, আমি তো জিতেছি, ও ছেড়ে দে বললো বলে ছেড়ে দিলাম। কারণ দুজনেই বুঝতে পারছিল যে এত ক্ষতি দুজনেরই হচ্ছে, এবার একটা সম্মানজনক সমঝোতায় এসে দুজনে দুপথে চলে গেলেই দুজনেরই মঙ্গল, না হলে দুজনেই আরো বেশি আহত ক্ষতিগ্রস্ত হতে থাকবে। এবং ইরান নিজের আর্মির মনোবল বজায় রাখতে এটাও বলছে যে আমাদের পাওয়ারফুল আর্মি যে ডিফেন্সিভ অপারেশন চালাচ্ছিল সেটা বন্ধ রাখবে এবার। ইরান একটা অদ্ভুত কথা লাস্টে বলল যে আমরা 2 সপ্তাহ সেফ প্যাসেজ দেব স্ট্রেট অফ হরমুজ দিয়ে ভায়া কোঅর্ডিনেশন উইথ ইরানস আর্মড ফোর্সেস। স্ট্রেট অফ হরমুজ ইরানই কন্ট্রোল করবে, ইরানের আর্মড ফোর্সের সঙ্গে কোঅর্ডিনেশন করে সমস্ত জাহাজকে বেরোতে হবে এখান দিয়ে। আব্বাস আরাকচি যিনি ওখানকার বিদেশ মন্ত্রী ইরানের, তার তরফ থেকে টোটাল অফিসিয়াল লেখা চলে এসছে। তার মানে এটুকু কনফার্ম হওয়া গেল অফিসিয়ালি, ইয়েস সিজফায়ারে দুটো দেশই পৌঁছেছে। এতক্ষণ তো আমেরিকা বলছিল আলোচনা করছি আমরা, ইরান বলছিল আমরা আলোচনা করছি না, হলো। এইবার আমরা যদি দেখি যে এই যুদ্ধ থেকে ইরান কি পেল, ইরান ডেথ পেল, প্রচুর প্রচুর মানুষের মৃত্যু। আমেরিকান অত মানুষের তো মৃত্যু হলো না। ইরান ডেস্ট্রাকশন পেল, 82,000 বিল্ডিং, ব্রিজ, পেট্রোকেমিক্যাল হাব, বিভিন্ন মিসাইল আর্সেনাল, সমস্ত কিছু ধ্বংস। ইরান লিডারশিপ লস পেল, সুপ্রিম লিডার থেকে শুরু করে আইআরজিসি কমান্ডার স্পোক্সপারসন থেকে কে না মৃত্যু কার না হলো এই যুদ্ধে। ইরানের যারা অ্যালাই ছিল ট্রিপল-এইচ, হামাস, হেজবোল্লাহ, হুথি, তারা ইসরায়েল কাছে এমন মার খেলো যে প্রায় ফিনিশড। হামাসকে আর দেখা যায় না, হেজবোল্লাহ 60-70% ফিনিশড, হুথিরা এখনো ঠিকঠাক আছে, হুথিদের তেমন কিছু হয়নি। এবং এই এত কিছু করে ইরানের আলটিমেট উদ্দেশ্য কি? নিজেদের নিউক্লিয়ার প্রোগ্রাম ঠিক রাখা, তাই তো? যাতে ইরান কি নিয়ে এই লড়াই, ইরান বলেছিল আমরা নিউক্লিয়ার বোম বানাবো, আমেরিকা ইসরায়েল এটা চাইছিল না, এই নিয়েই লড়াই। এবং ইরান যাতে আর্মড কান্ট্রি থাকতে পারে, ইরানের আর্মি যাতে একদম রক সলিড ভাবে খাড়া থাকতে পারে, এই দুটো অ্যাচিভ করার জন্যই তো ইরানের এত কিছু লস স্বীকার করা। এইবার ভাবলে অবাক লাগছে যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো জাস্ট কিছুক্ষণ আগে, দেয়ার উইল বি নো এনরিচমেন্ট অফ ইউরেনিয়াম, ইরানে আর কোনো ইউরেনিয়াম এনরিচমেন্ট হবে না। এবং ইউএসএ, আমেরিকা কি করবে? উইল ডিগ আপ অ্যান্ড রিমুভ অল অফ দ্য ডিপলি বোরিড নিউক্লিয়ার ডাস্ট। আর মাটির নিচে যে সমস্ত নিউক্লিয়ার ডাস্ট আছে, আমেরিকা ওগুলো খুঁড়ে বের করে রিমুভ করে দেবে। যদি এই ডিল অ্যাচিভ হয়ে থাকে তাহলে এই যুদ্ধ, দেখুন লাভ তো কারো হয়নি, আমেরিকার প্রভূত অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যেটা আমরা যুদ্ধ শুরু হবার 2-3 দিন পর থেকে আলোচনা করে আসছি। প্রভূত ক্ষতি, প্রত্যেক দিন যুদ্ধ চালাতে আমেরিকার কত $বিলিয়ন খরচ হয়েছে হিসাবের বাইরে। কিন্তু ইরান সবকিছু বাজি রেখে সবকিছু হারিয়ে যে নিউক্লিয়ার উইপেন বানাতে চাইলো, আমেরিকা বলছে যে ইউরেনিয়াম আর কোনো এনরিচমেন্ট ইরানে হবে না, যেটুকু হয়ে মাটির নিচে আছে সেটাকেও নাকি আমেরিকা খুঁড়ে নিউক্লিয়ার ডাস্ট পর্যন্ত বের করে রিমুভ করে দেবে। সেক্ষেত্রে বলা চলে লাভ তো কোনো দলের হলো না, কিন্তু ইরানের এটা সমস্ত কিছু বিসর্জন জলাঞ্জলি দিয়ে 100% হার। আমেরিকা জিতলো ক্ষতি নিয়ে,
আর ইরানের তো ক্ষতির পর ক্ষতি এবং তারপর এই লেভেলের পরাজয়, এবং নিউক্লিয়ার উইপেন তো গেল, আর্মস, ইরানের আর্মি আবার উঠে দাঁড়াবে, যা মিসাইল নষ্ট হয়েছে, যা সিস্টেম নষ্ট হয়েছে আবার গড়ে নেবে, এই আশা যদি আমরা করে থাকি, সেখানেও আমরা দেখব ডোনাল্ড ট্রাম্প 18 মিনিট আগে লিখেছে, আমার এই ভিডিওটা করছি এখন নিশ্চয়ই 1 ঘন্টা হয়ে গেছে, যে যে কোনো দেশ যদি ইরানকে মিলিটারি উইপেন প্রোভাইড করে, ইমিডিয়েটলি সেই দেশের ওপর 50% ট্যারিফ লেগে যাবে। ইরান নিজে নিজে তো আর প্রচুর অস্ত্রশস্ত্র বানিয়ে নিতে পারবে না, চীন থেকে আসবে, রাশিয়া থেকে আসবে, অন্য কোনো দেশ থেকে আসবে, বলছে ইমিডিয়েটলি যে দেশ ইরানকে কোনো মিলিটারি উইপেন বিক্রি করবে, প্রোভাইড করবে, তার উপর সেই মুহূর্ত থেকে 50% ট্যারিফ লেগে যাবে। তো ইরানের আর্মিকে ডিসম্যান্টেল করে দেওয়া, আর্মির হাতে যদি অস্ত্র না থাকে সেই আর্মি আর কি করবে? তরোয়াল বল্লম বর্ষা নিয়ে যুদ্ধ করবে। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম ডিসম্যান্টেল করে দেওয়া, ইরানের গোটা দেশের ইনফ্রাস্ট্রাকচার ডিস্ট্রয় করে দেওয়া, লিডারশিপ লাইন ডিস্ট্রয় করে দেওয়া, ইরানের এত এত মানুষের মৃত্যু, এই সব কিছু এই যুদ্ধের ফলে। এবং লাস্ট অবধি আমরা ইরান আমেরিকার এই যুদ্ধের ফলে ভারতবর্ষের কোন অবস্থা, কেবল সেটাই দেখব ভারতীয় হিসেবে, তাই তো? ভারতীয় হিসেবে আমি যখন ভাবি যে ভারতবর্ষ এই যুদ্ধ থেকে কি পেল বা কি হারালো, তখন আমি মনে করছিলাম যে বাইরের পৃথিবীর যারা বিদ্বজ্জন, যারা অ্যানালিস্ট জিওপলিটিক্যাল, তারা কি ভাবছে ভারতবর্ষকে নিয়ে, ভারতের লোক কি ভাবছে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব না। ভারতের লোক ভারত সম্পর্কে হয়তো ভালোই ভাববে, একটু বেশি আবেগপ্রবণই হয়ে থাকি আমরা। তো চলুন তো দেখি বিদেশের অ্যানালিস্টরা কি ভাবছে। রবার্ট কিওসাকি পৃথিবীতে টপ 5 অ্যানালিস্টের মধ্যে তো ওনাকে যে কেউ আমরা ধরবো নাকি? উনি কি ভাবছেন? উনি এটা বলছেন, এখন বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা তো লাফাচ্ছে, পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিল, ভারত কেন পারলো না? আরে ভারত কি পাকিস্তানের মতো দালাল নাকি? আমেরিকা যা বলবে হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা আটকাচ্ছি, এই এই দাদা মেরে দেবে, চলে যাও চলে যাও, ওগুলো ভারত কারো চেলাচামুন্ডা গুন্ডা নয় যে ভারত ওই সব কাজকর্ম করবে। ওকে, ভারত কি করেছে? ভারত যেটা করেছে সেটা যারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, তারাই দেখতে পাবে, বাকিরা দেখতেই পাবে না অতটা দূর। ভারত যতটা দূর অব্দি কাজ করে দিয়েছে, আপনার চোখের দৃষ্টিশক্তি অতটা দূর অব্দি হয়তো পৌঁছাবে না। চেষ্টা করুন যদি রবার্ট কিওসাকির লেখা বুঝে খানিকটা আইডিয়া করতে পারেন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা। দেখুন, রবার্ট কিওসাকি বলছেন, while the world argued about oil, India quietly built a new energy architecture। এটা মনে হয় আমরা 2 দিন আগে আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে, যে ভারতবর্ষ, লাস্টের আগেরটায়, ভারতবর্ষ একটা আলাদা এনার্জি আর্কিটেকচার বানিয়ে নিয়েছে। সারা পৃথিবী ফোকাস করেছিল বম, মিসাইল, এয়ারক্রাফট আর বন্ধ হয়ে যাওয়া হরমুজ স্ট্রেটের ওপর। India was watching something else entirely, the opportunity hidden inside the disruption। যে কোনো ধ্বংসের মধ্যেই থাকে নতুন সৃষ্টির সুযোগ, আর ভারতবর্ষ সেই সুযোগটাকেই পাখির চোখ করে এগোচ্ছিল। 27টা দেশ থেকে আমাদের ক্রুড অয়েল আসতো, ভারতবর্ষ সেটাকে 40+ বানিয়ে নিয়েছে। এটাকে বলে ডাইভার্সিটি। ভারতবর্ষ ফিউচারের অনেকগুলো কঠিন দিনের জন্য নিজেকে সিকিউরড করে ফেললো, যে এত ডাইভার্স নেটওয়ার্ক থেকে আমাদের ক্রুড অয়েল আসতে শুরু করে দিয়েছে, আমরা ফিউচার সেফ। এটা ভারতবর্ষ, আমি বলছি না, রবার্ট কিওসাকি বলছেন। রবার্ট কিওসাকি আমেরিকায় থাকেন, আমেরিকান, সারা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট। কি বলছেন উনি? উনি বলছেন, when the Iran war disrupted Gulf supplies, India did not panic, it did not beg, it did not hold emergency press conferences, it called Russia। আমরা না তো প্যানিক করেছি, না তো কারোর কাছে ভিক্ষা করেছি, না তো এমার্জেন্সি প্রেস কনফারেন্স করেছি। পিএম মোদি সিসিএস মিটিং করেছেন আর রাশিয়াকে ফোন করেছেন, ভাই পুতিন कैसे हो, তেল চাইয়ে ভেজ দো থোড়া।
এবং ইন্ডিয়ার সঙ্গে রাশিয়া ওই রিলেশনই আমরা মেনটেনও করেছিলাম যে যখন দরকার পড়বে রাশিয়া আমাদের সাপোর্টে চলে আসবে। এটা ভারতবর্ষ। রবার্ট কিওসাকি লিখছেন, হোয়াইল ইউরোপ প্যানিকড and paid premiums, while Japan scrambled, while South Korea rationed, India negotiated quietly, commercially, on its own terms. ডক্টর এস জয়শঙ্কর সারা পৃথিবীতে যেটা লাস্ট 10 বছর ধরে বলে আসেন, আজকে সারা পৃথিবী ভারতবর্ষের অ্যাকশন দেখে নিজেরা সেটা বলছে যে ভারত নেগোসিয়েট করে শান্তভাবে, চুপিচেপি, একদম বাণিজ্যিকভাবে, প্রফেশনালি, অন ইটস ওন টার্মস, নিজের শর্তে। ভারত না তো রাশিয়ার শর্তে চলবে, না তো আমেরিকার শর্তে চলবে, নিজের শর্তে চলবে। এবং 70% ইন্ডিয়ার তেল এখন স্ট্রেট অফ হরমুজকে বাইপাস করে আসে। আপনাদের দেখিয়েছিলাম কোন নতুন রুট দিয়ে আমরা নিজেদের তেলকে নিয়ে আসছি। উনি বলছেন, দিস ইজ দ্য নাম্বার দ্যাট শুড মেক এভরি এনার্জি অ্যানালিস্ট পজ। প্রত্যেক এনার্জি অ্যানালিস্ট না স্তম্ভিত হয়ে যাবে, ভাই ইন্ডিয়া কি করে ফেলেছে। এবার যে গাম্বারদের এটা বোঝারই ক্ষমতা নেই তারা স্তম্ভিত হবে না, ও এটা করেছে, হ্যাঁ ঠিক আছে, আমিও তো পাশের দোকান থেকে সর্ষের তেল আনি, যে রাস্তা থেকে নিয়ে আসি সাইকেলে করে, পাশের রাস্তা থেকে নিয়ে আসবো, এটুকুই তো কাজ, এই করেছে ডক্টর এস জয়শঙ্কর, ও বাবা। তো আপনার বোঝার বাইরে। এনার্জি অ্যানালিস্টরা বুঝবে ইন্ডিয়া কি করেছে। এবং রবার্ট কিওসাকি লিখছেন যে ইরান থেকে ইরানের তেল কিনেছে ইন্ডিয়া। আর সারা পৃথিবীতে যখন গুজব উঠেছে যে ইরান ইন্ডিয়া পেমেন্টের প্রবলেম হচ্ছে, ইন্ডিয়া স্টেটমেন্ট ওয়াজ 6 ওয়ার্ডস অফ কোয়েট কনফিডেন্স, দেয়ার ইজ নো পেমেন্ট হার্ডল। ইন্ডিয়া জাস্ট এইটুকুই বলেছে, 5টা ওয়ার্ড তো, 6টাও নয়, দেয়ার ইজ নো পেমেন্ট হার্ডল। ইন্ডিয়া কেন জবাব দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে? ইন্ডিয়া কেন বলছে না কিছু? যাদের কাজকর্ম নেই, কলতলায় ঝগড়া করার টাইম আছে। এই জানো রামবাবু সকালে এটা বলেছিল, দাঁড়া আমিও এক্ষুনি রামের বাড়ি গিয়ে বলে আসবো। আর যার কাজ আছে, যে সম্মান নিয়ে চলে, যার প্রতিপত্তি আছে, সে পাত্তাই দেবে না ওটাকে। যখন যেখানে যেটুকু বলা সেটুকুই বলবে যারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, প্রভাবশালী মানুষ, ব্যস্ত মানুষ। সে সবার সঙ্গে মুখ লাগাবে না, এটাকে বলে স্ট্র্যাটেজিক সাইলেন্স। এটা বোঝার জন্য উইজডম চাই। পিএম মোদি ভারতবর্ষের তরফে গিয়ে সবার সঙ্গে ঝগড়া করে বেড়াবে না, রাইট? এবং রবার্ট কিওসাকি ওনার লেখা শেষ করছেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি ভারতবর্ষের, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প বলেছে আমেরিকাতে রিফাইনারি সেট করতে। কেন? বিকজ নোবডি এলস ক্যান রিফাইন ভেনেজুয়েলান ক্রুড অ্যাট দ্যাট স্কেল অ্যান্ড কোয়ালিটি। ভারতবর্ষের এই মুহূর্তে যে কোয়ালিটি আর কোয়ান্টিটিতে ক্রুড অয়েল রিফাইন করার ক্ষমতা, সেটা পৃথিবীতে আর কেউ পারবে না। এই মুহূর্তে ভারতবর্ষ শ্রীলঙ্কাকে ফুয়েল সাপ্লাই করছে, আমরা ক্রুড অয়েল কিনছি, রিফাইন করছি, পেট্রোল ডিজেল বিদেশে বিক্রি করছি। ইউরোপ আর আমেরিকা, খোদ আমেরিকা, ইয়েস ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তাদেরকে অ্যাভিয়েশন ফুয়েল আমরা সাপ্লাই করি, না হলে তাদের প্লেন উড়বে না। আর যে কান্ট্রিগুলোরই এনার্জি ক্রাইসিস, সেই কান্ট্রিগুলোকে ভারতবর্ষ এনার্জি সাপ্লাই করছে। তাই রবার্ট কিওসাকি লাস্ট লাইনে লিখছেন, আমি লিখছি না, কোনো ভারতীয় লিখছে না, the buyer has become the supplier, the dependent has become the stabilizer. This is new India. আজকের ভারতবর্ষ আর বায়ার নয়, সেলার। আজকের ভারতবর্ষ ডিপেন্ডেন্ট নয়, স্টেবিলাইজার। সারা পৃথিবীকে কোন দিকে স্টেবল করতে হবে, কোন পথে চালাতে হবে, সেটা ভারতবর্ষ নির্ধারণ করে। এবং ভারতবর্ষের রথের চাকা যখন এই গতিতে এগোচ্ছে, তখন স্কিল বাংলা পরিবারের, আমার, আপনার প্রত্যেকের দায়িত্ব কি? আমাদের একটাই মিশন, সেটা হচ্ছে ভারতবর্ষের এই প্রগতিতে কাঠবিড়ালির ভূমিকা পালন করা, সবাই মিলে, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, লিঙ্গ নির্বিশেষে। এবং তার জন্য শাদি.com থেকে রিলায়েন্স পর্যন্ত আমাদের স্টুডেন্টরা প্লেসড হয়েছে লাস্ট কমাসে। নেক্সট জেন সেলার কোর্সের মাধ্যমে আমরা এটা করিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গোটা পশ্চিমবঙ্গ অবাক চোখে তাকাচ্ছিল, সারা পৃথিবীতে এআই চলছে কি সব, আমরা তো কিছুই জানি না। পশ্চিমবঙ্গের প্রায় প্রচুর ফ্যামিলিকে আমরা এআই লার্ন করে দিয়েছি লাস্ট কমাসে, আইআইটি ম্যাড্রাসের সার্টিফিকেশন সহ। যাদের নিজেদের বিজনেস করার মতো
উদ্যোগ নেই, মানসিক উদ্যোগ নেই, শারীরিক সক্ষমতা নেই, অতটা সময় নেই, অতটা পুঁজি নেই, তারা যাতে বড় বিজনেসগুলোতে ইনভেস্ট করে নিজেও প্রফিট কামাতে পারে, তার জন্য বাংলা ভাষায় স্টক মার্কেটের ব্যবস্থা করে দিয়েছি। এবং নেক্সট আমাদের টার্গেট দুটো, সামনের মাস থেকে এনজিওদের হেল্প করা। আমরা এনজিও খুলবো না, আপনারা যারা কোনো এনজিওতে যুক্ত, সেখানে যদি কোনো প্রোগ্রাম করতে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হয়, আমরা আছি, স্কিল বাংলা আছে। আমরা বলতে আমি না, আমরা বলতে আপনারা সবাই, আপনারাও এর মধ্যে ইনক্লুডেড। কোনো ক্লাবের তরফ থেকে হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করতে চাইছে, বাট বুঝতে পারছে না কোথায় কল করতে হবে, কিভাবে অ্যারেঞ্জ হবে, সেই গ্যাপটা পূরণ করার জন্য স্কিল বাংলা টিম থাকবে আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার এলাকায়। আর একটা উদ্যোগ, সেটা আমি আজ থেকে নিচ্ছি, যে ভারতবর্ষে বাঙালিদের যত বিজনেস তৈরি হবে সেখানে আমরা হেল্প করব। কারণ মাথায় রাখবেন, বাণিজ্যে বসতে লক্ষ্মী। একদিন সারা পৃথিবী জোড়া বিজনেস ছিল বাঙালিদের, দেশ নয়, বুঝে শুনে বলছি, সারা পৃথিবী জোড়া। তারপর বাঙালি আস্তে আস্তে রিস্ক কমিয়ে দিল, উদ্যম কমিয়ে দিল, আজকে বাঙালির এই দশা। বাঙালির সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে। যারা চাকরি করছেন তাদের আরো আর্নিং এর জন্য পার্ট টাইম কিছু ইনকামেরও ব্যবস্থা করব। কারণ অর্থ জাতীয়তাবাদী দেশপ্রেমী ভারতীয়র বাঙালির হাতে থাকতে হবে। এবং এই দুটোর জন্য যাতে করে যারা বিজনেস করছেন বা বিজনেস করবেন তাদেরও উপকার হয়, আর যারা পার্ট টাইম ইনকাম করতে চাইছেন তাদেরও উপকার হয়, তার জন্য আমরা একটা অনলাইন ট্রেনিং প্রোগ্রাম ডিজাইন করেছি। সেখানে কি শেখানো হবে? সেখানে শেখানো হবে একদম কম্পিউটার থেকে শুরু করা হবে, বেসিক এমএস ওয়ার্ড এক্সেল থেকে। যে কম্পিউটার জানেন না সেও শিখে নিতে পারবেন। তারপর তাকে শেখানো হবে একটা বিজনেস তৈরি করতে, কোন কোন সার্টিফিকেট নিতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কারোর কাছে যেতে হবে না। আমাদের ছেলে মেয়েরা অনেকে তো বোঝেই না যে আমি একটা বিজনেস শুরু করব, কোথায় যাব, কোথাও যেতে হবে না, বাড়িতে বসে হবে, আমরা হেল্প করব। বিজনেস যেই মুহূর্তে রেজিস্ট্রেশন হয়ে গেল, তারপর তার টোটাল অ্যাকাউন্টস কি করে মেনটেন করবেন, পুরনো পদ্ধতি ত্যাগ করতে হবে। 10 বছর আগে পৃথিবী যে পদ্ধতিতে চলতো আজকে চলে না। যারা পাল্টাতে পেরেছে তারা বেঁচে গেছে, যারা পাল্টাতে পারেনি ফিনিশ হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে দেখুন, 15 বছর আগে আর আজকের দিনে, এখন চেঞ্জ হতে আর 15 বছর লাগবে না, নেক্সট চেঞ্জটা হতে আর 3-4 বছর লাগবে। তো 3-4 বছর পর রেজিস্ট্রেশন ছাড়া কোনো বিজনেস ভারতবর্ষে দেখতে পাবেন না। কারণ দ্রুত দিন বদলাচ্ছে, আপনি যতটা ভাবছেন তার থেকে অনেক দ্রুত বদলাচ্ছে। ট্যাক্সেশন, কোথাও যেতে হবে না সি এর কাছে। আপনার নিজের বিজনেসের বা আপনি যদি চাকরি করেন তার টিডিএস রিটার্ন, তার ইনকাম ট্যাক্স, তার যদি বিজনেস করেন তো বিজনেসের ট্যাক্স, জিএসটি, নীল রিটার্ন ফাইল, যাতে করে লোন পেতে পারেন গভর্নমেন্টের। এই পুরো জিনিসটা আপনাদের শেখানো হবে বাংলা ভাষায় হাতে ধরে। মাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে, আর কিছু করতে হবে না, এই টোটাল জিনিসটা। এবং তারপর আপনাদের গোটা অ্যাকাউন্টস এবং স্টক ম্যানেজমেন্টের জন্য, আপনার যদি একটু বড় বিজনেস করতে চান, ওইভাবে মনে রেখে রেখে ম্যানুয়ালি হবে না, তার জন্য একটা চার্ট হতে হবে অনলাইনে, না কি স্টক ঢুকলো, কি বেরোলো, কত টাকা ঢুকছে, কত টাকা বেরোচ্ছে, নইলে ব্যবসা হবে, বড় ব্যবসা হবে না। এবং তার জন্য দেশীয় প্রযুক্তির জোহো বুক ইউজ করা, ট্যালি শেখা, এই গোটা জিনিসটা, যাতে করে যে বিজনেস করছেন তার সময় বাঁচবে, টাকা বাঁচবে, বিজনেস বড় হবে। যে চাকরি করছেন সে এইগুলো শিখে নিয়ে কোনো বিজনেসের বাড়িতে 2 ঘন্টা করে উইকেন্ডে শনি রবি দিয়ে, আপনার ওখানে একটা ফার্মেসি আছে, একটা বড় মুদিখানার দোকান আছে, বড় রেস্টুরেন্ট আছে, যে তোমার এখানে সারা বছরের অ্যাকাউন্টিং আমি সামলে নেব। আপনি ওখান থেকে পেয়ে যাবেন বছরে 1 লাখ টাকা। 1 লাখ টাকা আপনার এক্সট্রা ইনকাম। মাসে 8,000 টাকা তো দেবেই দেবে, বছরে 1 লাখ টাকা, 8-12-96। তো আপনার পার্ট টাইম ইনকামও হয়ে যাবে যারা চাকরি করছেন, আর যারা বিজনেস করছেন তারা ফিউচার রেডি হয়ে থাকবেন। এটা এবার আমাদের উদ্যোগ, বাড়িতে বসে অনলাইনে ফোনে শিখবেন। ঠিক আছে, রজত স্যার শেখাবেন নেক্সট জেন এআই জেনারেটেড অ্যাকাউন্টিং অ্যান্ড বিজনেস প্রোগ্রাম। 17 এপ্রিল আমরা স্টার্ট করব এটা। এর মধ্যে এআই অটোমেশন থাকবে, কি করে আপনার বিজনেস, ছোট বিজনেস, সেটাকে এআই এর মাধ্যমে আস্তে আস্তে বড় করবেন। এই প্রত্যেকটা জিনিস এখানে শেখানো হবে আপনাকে। এবং
এইটা হচ্ছে আমার পার্সোনাল টিমের ফোন নাম্বার। রাত হোক অসুবিধা নেই, আমার টিম অ্যাক্টিভ থাকে, ফোন করুন। ফোন করে আজকেই নিজেকে এনরোল করান। যদি চাকরি করেন, এক্সট্রা পার্ট টাইম ইনকাম দরকার থাকে, যদি রিটায়ার্ড পার্সন হন, বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোমে কিছু পার্ট টাইম ইনকাম করতে চান, বা যদি বিজনেসম্যান হন, বিজনেসকে আরো অর্গানাইজড করতে চান, বড় করতে চান, ট্যাক্সের ঝামেলা থেকে বাঁচতে চান, নিজের ট্যাক্স ক্লিয়ারলি বুঝে নিতে চান, ফোন করুন এবং আজই এনরোল করুন। তার কারণ আমাদের কোর্স ফিজ আপনারা জানেন 2026 থেকে অনেকটা বেড়ে গেছে। যারা দ্রুত এনরোল করছেন তাদের অতটা বেশি ফিজ দিতে হবে না। 2025 সালে যে ফিজ আমরা রাখতাম তার থেকেও কম ফিজে প্রথম কয়েকজনের জন্য আমরা এনরোলমেন্ট করিয়ে নেব, তারপর ফিজ বেড়ে যাবে। আর সেকেন্ড, অনেক সময় তো ফিজ বেশি দিয়েও আপনারা ভর্তি হতে পারেন না। স্টক মার্কেটে দেখুন না, 4,500 টাকায় অনেকে ভর্তি হয়ে গেছে, এখন 7,000 টাকা ফিজ। যারা সেই সময় ভর্তি হয়ে গেছে লাভ পেয়েছে। এআই দেখুন না, আপনি এখন 70,000 টাকা দিলেও আপনি ভর্তি হতে পারবেন না, অ্যাডমিশন ক্লোজ। তো একে তো এখন কম ফিজ আর অ্যাডমিশনও চলছে, পরে ফিজও বাড়বে, ইভেন তখন অ্যাডমিশন হবে কিনা তারও গ্যারান্টি নেই। অতএব আর ওয়েট না করে ফোন করুন এই নাম্বারে, শিখুন। আজকের দিনে ব্যবসাদারকে চাকরিজীবীর থেকেও বেশি শিক্ষিত হতে হবে। শিক্ষিত মানে কেবল ইতিহাস ভূগোল পড়া নয়, বিজনেস নিয়ে পড়াশোনা করা। আজকের দিনে আর 50 বছর আগের মতো ওই আমি মুদিখানার দোকান করে নিলাম, কাস্টমার আসবে দিয়ে দেবো, ওইভাবে চলবে না। আজকে আপনাকেও আপডেটেড হতে হবে, তবে আপনার বিজনেস চলবে। 3 বছর পর চলবে, না হলে এখন 2-3 বছর চলবে, তারপর তার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তো অল দ্য বেস্ট, এনরোল করুন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘর থেকে একজন করে বিজনেসম্যান, এমন বিজনেসম্যান যে সৎভাবে বিজনেস করবে, দেশের ওভারঅল ইকোনমিকে বুম দেবে এবং বড় বিজনেস তৈরি করবে, যেখানে 5, 10, 15, 20 জনের চাকরির অপরচুনিটি ক্রিয়েট হবে, সেটা ক্রিয়েট করা স্কিল বাংলার মিশন। এবং এটা আমি এখন রোজ বলে যাব, যতক্ষণ না পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এই লেভেলের দক্ষ বিজনেসম্যান তৈরি করতে পারছি।